আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। ঝালকাঠি সুগন্ধা নদীতে লঞ্চে আগুনে দগ্ধ ৬৫, ১৬ মৃতদেহ উদ্ধার, হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা। ৫০ বছরে যোগাযোগ ব্যবস্থায় অভাবনীয় উন্নয়ন, বদলে গেছে অবকাঠামো। রাজধানীতে নেই পর্যাপ্ত পাবলিক টয়লেট, যাত্রীদের দুর্ভোগ ছড়াচ্ছে বিভিন্ন রোগ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল ৯টার ২১শে সংবাদে। সাথে আছে আমি রোমান আমিন। ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। ঢাকা থেকে বরগুনাগামী এমবি অভিযান ১০ লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। রাত ৩টার দিকে ঝালকাঠি সদর উপজেলার গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের সংলগ্ন সুগন্ধা নদীতে এই দুর্ঘটনা ঘটে। প্রাণে বেঁচে যাওয়া যাত্রীরা জানিয়েছেন, হঠাৎ করে লঞ্চের ইঞ্জিন রুমে আগুন লেগে যায়। পরে তা পুরো লঞ্চে ছড়িয়ে পড়ে। দগ্ধ ৬৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছেন, এখন পর্যন্ত ১৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। লঞ্চটিতে ৫ শতাধিক যাত্রী ছিল বলে ধারণা করা হচ্ছে। রাত্র ৩:৩০টার দিকে খবর পাই যে লঞ্চটিতে অগ্নিসংযোগ হয়েছে। এরপরে আমরা পুলিশ ঘটনাস্থলে আসি। পুলিশ, ফায়ার সার্ভিস এবং এলাকাবাসীর সহায়তায় লঞ্চ থেকে আমরা আহত অনেককে উদ্ধার করি। অনেকেই খুব দগ্ধ হয়েছে, সিরিয়াসলি ইনজিওর্ড। তাদেরকে উদ্ধার করে আমরা হাসপাতালে প্রেরণ করেছি। এখান থেকে অনেককে বরিশালে রেফার করা হয়েছে। আমাদের পুলিশ, ফায়ার সার্ভিস, স্থানীয় জনগণ এখনও ঘটনাস্থলে আছে। বাকিদের আরও উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে। যারা আহত আছে বা যারা ভালো অবস্থায় আছে তাদের কাছ থেকে আমরা শুনছি যে এটা ইঞ্জিন রুম থেকে নিচতলা থেকে আগুনটার সংযোগ হয়েছে। মাটি কাদার রাস্তা থেকে চকচকে মহাসড়ক, নদীর বুক চিরে মহাযজ্ঞের সেতু, খানাখন্দের খালে বসেছে কালভার্ট। বদলে যাওয়া এই বাংলাদেশের অনন্য ভূমিকায় উজ্জ্বল তাই অবকাঠামোর উন্নয়ন। ৫০ বছরের যাতায়াত আর যোগাযোগের সে গল্পই শোনাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। ৭১-এ ধ্বংস হয়েছিল এদেশের যোগাযোগ ব্যবস্থা। ৭২-এ ঘুরে দাঁড়ানো শুরু। মানচিত্র তখন দুভাগ হয়েছিল যমুনা নদীতে। পশ্চিমের সঙ্গে পূর্ব প্রান্ত যোগ করতে উত্তাল যমুনার বুকে সেতু বানানোর উদ্যোগ নিয়েছিলেন জাতির পিতা। সে স্বপ্ন বাস্তবায়ন হলো কন্যা শেখ হাসিনাতে। পদ্মা, মেঘনা, যমুনা দিয়ে দেশটা দ্বিখণ্ডিত, ডাইরেক্ট কানেক্টিভিটি নাই। এটা দেশের অখণ্ডতার জন্যও কিন্তু দরকার ছিল। উত্তরবঙ্গের জনপদে যেই অবকাঠামো উন্নয়নটা হয় তার ফলে কিন্তু এখানে পদ্মা সেতু, কর্ণফুলী টানেলের মতো অবকাঠামোগুলো মানুষকে আশা দেখাচ্ছে যে এই ৫০ বছরে পুরোপুরি প্রস্তুত হয়েছে বাংলাদেশ আগামী ৫০ বছরের চ্যালেঞ্জকে মোকাবেলা করার জন্য। এটা কিন্তু আশেপাশের অন্যান্য দেশের তুলনাও অনেক বড় অর্জন আমি বলবো। এবং তার ফলে হয়েছে কি
গ্রোথ সেন্টারের কানেক্টিভিটি পাওয়া যাওয়াতে উন্নয়নটা ত্বরান্বিত হয়েছে। রেলের নেটওয়ার্ক ছুতে যাচ্ছে আরও কটি জেলা, বসানো হচ্ছে নতুন নতুন লাইন। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক মিলে বিমানের যোগাযোগও ছুঁয়েছে আকাশ। সমুদ্র জয়ে সমুদ্রপথ হয়েছে আরও বিস্তৃত। আন্তর্জাতিক বাণিজ্যের ভারসাম্য আনতে মাতারবাড়িতে নির্মিত হচ্ছে গভীর সমুদ্র বন্দর। নৌপথে আছে আরও সুখবর, সম্পন্ন হয়েছে বহুমাত্রিক প্রোটোকল চুক্তি। তবে এটাও ঠিক যে নদীমাতৃক বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা হয়ে পড়েছে সড়ক নির্ভর। আর সেই সড়ক নির্মাণেই ব্যয় হচ্ছে উপর্যুপরি বেশি টাকা। বিশ্বের সব দেশের চেয়ে প্রতি বর্গফুটে এ দেশের নির্মাণ ব্যয় যাচ্ছে তাই ভাবে বেশি। রাস্তার কাজে আছে ব্যাপক দুর্নীতি আর অনিয়ম। এসব বন্ধ হলে অবকাঠামোতে মিলবে সত্যিকারের স্বস্তি। এই সবগুলি ডেফিনেটলি সুখবর দেয় যে ইনফ্রাস্ট্রাকচারে আমরা কিন্তু আয়োজনটা দেরিতে হলেও ভালোভাবে যাচ্ছি। তারপরও আজকের ব্যবসা বাণিজ্য আর গ্রামীণ অর্থনীতির পাল্টে যাওয়ার নেপথ্যে আছে সড়ক মহাসড়কের গল্প। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানীর ওয়ারীতে দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় বৃদ্ধ নিহতের ঘটনায় চালক মোর্শেদ আলমকে আটক করা হয়েছে। র্যাবের একটি দল অভিযান চালিয়ে নগরীর যাত্রাবাড়ি এলাকা থেকে তাকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে র্যাব 10 কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। র্যাবের কর্মকর্তারা জানিয়েছেন, চালকের বৈধ কাগজপত্র আছে কিনা তা যাচাই বাছাই চলছে। 2 কোটি মানুষের রাজধানীতে পাবলিক টয়লেট 59টি। যানজটের নাকাল এসব মানুষের একটি অংশ শৌচকর্ম সারেন রাস্তাঘাটে। ইয়াকুব হোসেন লিটুর ক্যামেরায় আরো জানাচ্ছেন অখিল পোদ্দার। সকাল, দুপুর কিংবা সন্ধে রাজধানীর যানজটের ধরন প্রায় অভিন্ন। সাকুল্যে গাড়ির গতি 6.4 কিলোমিটারের বেশি নয়। রাজধানী ঢাকার পরিবহন এমন স্লথ গতির কারণে অসংখ্য মানুষকে রাস্তায় প্রতীক্ষা করতে হয়। জট এড়াতে কেউ আবার হেঁটেই পাড়ি জমান গন্তব্যে। অথচ এই দীর্ঘ সময়েও কারো পায়খানা কিংবা প্রস্রাব চাপলে পড়তে হয় ভোগান্তিতে। ছেলে মানুষ তো যেইখানে সেইখানে একটা করতে হলো, মেয়ে মানুষের বেশি সমস্যাটা হয়। গাড়ির চিপার ভিতরে করতেছে, এদিক দিয়ে গড়ায় রাস্তার ভিতরে আসতেছে, পাবলিক যাওয়ার সময় সমস্যার সৃষ্টি হচ্ছে। মেয়ে জায়গাতে গুছো হইতো না, আমি না পেশাব করতেও যাই। মা বলতেছে কি করব, পুরো দ্রুতভাবে আমি আরেক জায়গায় যাই, যার পরে খুব রিকোয়েস্ট করে আমরা পরে ওখানে যে মাকে করানো হয়। সমীক্ষা বলছে শহর ঢাকার 2 কোটি মানুষের অন্তত 50 লাখই প্রতিনিয়ত চলাচল করেন। সকাল থেকে রাতের প্রথম ভাগ অবধি কর্মজীবীদের যাতায়াতের চাপ থাকে রাস্তায়। অথচ এত মানুষের জন্য সিটি কর্পোরেশন তৈরি করেনি পর্যাপ্ত শৌচাগার। শাহবাগ থেকে কারণ বাজার পর্যন্ত হাঁটতে আসলাম, এর ভিতরে কোনো টয়লেট পাইনি। 40-45 জন মনে করেন আমরা প্রস্তাব করি রাস্তায়, এখানে কোনো টয়লেট নেই। 2 মেয়র আছে, এই দিকটা নজর দিবেন। আদারওয়াইজ আমাদের এই যে উন্নয়নের কথা বলি, সেই উন্নয়ন তো প্রতিফলিত হবে না। দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, সিটি কর্পোরেশনের উচিত তাদের সাথে তাল মিলিয়ে নির্দিষ্ট দূরত্ব পর টয়লেটের ব্যবস্থা করা। মেয়েদের জন্য এবং ছেলেদের জন্য আরও ঢাকা শহরে পাবলিক টয়লেট বাড়ানো প্রয়োজন। চিকিৎসকেরা বলছেন, নগরবাসীকে সুস্থ রাখতে পৃথিবীর অধিকাংশ রাজধানী শহরেই প্রয়োজনীয় সংখ্যক শৌচাগার আছে। ঢাকায় সেটি না থাকায় বহু ধরনের রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। মহিলাদের ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, প্রস্রাবের ইনফেকশন এবং সেখান থেকে কিডনির সমস্যা, বয়স্ক মানুষদের ক্ষেত্রে প্রস্রাব বা পায়খানার ইনকন্টিনেন্স অর্থাৎ ধরে রাখার সমস্যা, নানা রকম সমস্যা দেখা যেতে পারে। মতিঝিল থেকে কারওয়ান বাজার পর্যন্ত হেঁটে আসলাম, কিন্তু কোথাও আমি কোনো টয়লেট দেখি না যে মানুষ পয়সা খরচ করে ব্যবহার করবে। তো এত সুন্দর আধুনিক রাজধানী হচ্ছে, মেট্রো রেল হচ্ছে, নানান ধরনের উন্নয়ন হচ্ছে, কিন্তু সেইখানে এই পাবলিক টয়লেটের বিষয়টা কোথাও হচ্ছে এরকমও দেখি নাই। গেল 1 দশকে বদলে গেছে রাজধানী ঢাকা। এই সময়ে পরিবর্তন হয়েছে যোগাযোগ ব্যবস্থার। ভবিষ্যতে এই ব্যবস্থা আরও উন্নততর হচ্ছে। অথচ পথ চলতি মানুষের প্রয়োজনীয় সংখ্যক টয়লেট না থাকার কারণে তাদের কষ্টের অন্ত নেই। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে 21 টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব। আমি অখিল পোদ্দার, আর 21 টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে। 21 টেলিভিশন।
সংবাদের পর্যায়ে একটি বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। প্রবাসী বাংলাদেশি তরুণের নেতৃত্বে গবেষণা, ইনসুলিনের পরিবর্তে মুখে খাওয়ার ওষুধ উদ্ভাবনের চেষ্টা। বিরতির পর আবার আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদে। একটি ট্যাবলেট খেলেই 1 মাস নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিস। ইনসুলিনের পরিবর্তে মুখে খাওয়ার এমন একটি ওষুধ উদ্ভাবনের সাফল্যের কাছাকাছি কয়েকজন গবেষক, যার নেতৃত্বে বাংলাদেশের তরুণ বিজ্ঞানী শাতিল শাহরিয়ার। সাতক্ষীরা প্রতিনিধি GM মনিরুল ইসলাম মিনির রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। ডায়াবেটিস নিয়ন্ত্রণে অনেকেই নিয়মিত ইনসুলিন অথবা ওষুধ গ্রহণ করেন। এতে স্বল্প সময়ের জন্য নিয়ন্ত্রণে থাকে ডায়াবেটিস। তবে দীর্ঘদিন এবং মাত্রাতিরিক্ত ইনসুলিন ব্যবহারে পার্শ্ব প্রতিক্রিয়ার ঝুঁকি থাকে। তাই ইনসুলিনের পরিবর্তে কম মূল্যের মুখে খাওয়ার ওষুধ উদ্ভাবনে গবেষণা চালিয়ে যাচ্ছেন একদল বিজ্ঞানী, যার নেতৃত্বে সাতক্ষীরার কলারোয়ার তরুণ বিজ্ঞানী শাতিল শাহরিয়ার। কোরিয়া ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব ট্রান্সপোর্টেশন, কোরিয়া অ্যাডভান্সড ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং হ্যানিয়াং ইউনিভার্সিটিতে পরিচালিত হচ্ছে এই গবেষণা। এই 3 বিশ্ববিদ্যালয়ের 9 জন বিজ্ঞানী গবেষণায় যুক্ত রয়েছেন। তারা বলছেন, ডায়াবেটিস আক্রান্ত 3 জাতের ইঁদুর ও বানরের ওপর ওষুধটি প্রয়োগ করে সফলতা মিলেছে। তাই এখন ক্লিনিক্যাল ট্রায়াল শুরুর অনুমোদনের অপেক্ষায় তারা। মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগ এবং প্রত্যাশিত ফল মিললে ওষুধটি চূড়ান্ত অনুমোদন পাবে বলে প্রত্যাশা গবেষকদের। জিন থেরাপি এবং ন্যানোটেকনোলজির সমন্বয়ে এমন একটি মৌখিক প্রতিষেধক আবিষ্কার করেছি যেটা ডায়াবেটিস চিকিৎসায় হবে খুবই ফলপ্রসূ। ওষুধটির মূল্য হবে খুবই কম। এটি পাউডার করে অথবা তরল আকারেও সেবন সম্ভব। মাসে মাত্র একটি ট্যাবলেটে নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিস। এটি প্রচলিত ওষুধের চেয়ে 18 গুণ বেশি কার্যকর। আমাদের এই প্রতিষেধকটা গ্রহণ করার পর একজন রোগীর শরীরেও ঠিক তেমনিভাবে ইনসুলিন তৈরি হবে। সুতরাং বাইরে থেকে ইনসুলিনের ইনজেকশন নেওয়ার কোনো প্রয়োজন নাই। এদিকে শাতিলের এই গবেষণায় খুশি স্বজন ও এলাকাবাসী। ওষুধের ফর্মুলা প্রস্তুতি, তার যে অবদান, আল্লাহপাক তার দিয়ে এটা করিয়ে নিলেন। আমি বাবা হিসাবে আসলে গর্বিত। আমার এই ইনসুলিন পুরানো কষ্টকর, সে মনে হয় এই জন্য এই ডায়াবেটিস মেডিসিন তৈরির জন্য আগ্রহী। নতুন কিছু আবিষ্কারের মন মানসিকতা ছিল তার। ক্লাস চলাকালীন সময় বিভিন্ন প্রশ্নগুলি করতে চাইতো বা জানতে চাইতো, যেগুলির মধ্যে গবেষণামূলক বা চিন্তামূলক অনেক তথ্য বেরিয়ে আসতো। শাতিল শাহরিয়ার সে যেটা আবিষ্কার করেছে এর জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই। শাতিল শাহরিয়ার বর্তমানে আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ে উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য লেখাপড়া করছেন। তার আশা, তাদের এই উদ্ভাবন ডায়াবেটিস রোগীদের জন্য আশীর্বাদ হয়ে উঠবে। মাসুম আলিসা, 21 টেলিভিশন। চারিদিকে তখন যুদ্ধের দামামা। খোলা ট্রাকে হারমোনি আর ঢোলের সঙ্গে বাজে কণ্ঠ, বাজে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান। মুক্তিযুদ্ধে মুক্তির সে গান এখনো অনন্য, প্রাণশক্তি যোগায় নবপ্রাণে। মুশফিকা নাজনীনের রিপোর্ট। পাঞ্জাবিরো জুলুম ছেড়ো লাগিয়াই আমি পরদেশী হইনু। সঙ্গীত শিল্পী শাহিন সামাদের বয়স তখন প্রায় 18। পাকিস্তানি গণহত্যায় আক্রান্ত দেশ, হাতে অস্ত্র নেই, তাতে কি? গলায় গান তো আছে শাহিন সামাদের। অতঃপর তাই নিয়ে ঝাঁপিয়ে পড়া কণ্ঠযোদ্ধারা ছুটে বেরিয়েছেন, কখনো শরণার্থী শিবিরে, কখনো মুক্তাঞ্চলে। অনেক কষ্ট ছিল, যাই হোক তখন কিন্তু কষ্টটাকে কষ্ট মনে করি নাই। আমাদের মধ্যে দেশকে স্বাধীন করার জন্য যে একটা কি বলবো মানে শক্তি, সাহস, আত্মবিশ্বাস সে সময় কিন্তু ভীষণভাবে অটুট ছিল। ট্রাকে ছিলেন মাহমুদুর রহমান বেনু, বিপুল ভট্টাচার্য, দেবব্রত চৌধুরী, স্বপন চৌধুরী, শারমিন মুর্শেদ, নাইলা খান, লুবনা মারিয়াম, তারেক আলী, দুলাল চন্দ্র শীল সহ অনেকে। সংস্কৃতিকর্মী সঞ্জিদা খাতুন ও ওহাইদুল হকের নেতৃত্বে বাংলাদেশ মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থা এই গানের দলটির প্রবর্তক। শাহিন সামাদ বলেন, পুরো নভেম্বর মাস তারা দেশাত্মবোধক গান গেয়ে মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেছিলেন। ওখানে আমরা তাদের সামনে গান গেয়েছি, তারপরে তাদের মনের মধ্যে শক্তি জুগিয়েছি। সে সময় মার্কিন তরুণ নাগরিক লিয়াল লেভিন তাদের সঙ্গে যুক্ত হন। 6 সপ্তাহ ধরে তিনি শুটিং করেছিলেন।
ক্লিয়ার লিভেন আমাদের কাছে আসলেন, তখন উনি বললেন যে আমি কোনো ডিস্টার্ব করব না, কাউকে কিছু করব না, আপনারা ট্রাকে আপনাদের মতনই যাবেন, আমি শুধু আমার নিজের গাড়ি নিয়ে আমি খালি ছবি তুলব। তাদের গাওয়া গানগুলি মুক্তির গান চলচ্চিত্রে আকার পেতে সময় লাগে দীর্ঘ 24 বছর। সব কাজ শেষ হওয়ার পরেও বাংলাদেশের সেন্সর পেতে সময় লাগে প্রায় 12 বছর। ফুটেজ কিন্তু উনি তুলেছিলেন প্রায় 30 ঘন্টা। তারপরে তারেক নিজের অনেক কিছু মানে বিক্রি টিক্রি করে যতটুকুই পেরেছে ওই 1 ঘন্টা 40 মিনিট এই যে মুক্তির গান সে করলো। সব ষড়যন্ত্র কাটিয়ে 1995 সালে পাবলিক লাইব্রেরিতে প্রথম প্রদর্শিত হয় মুক্তির গান। এই 20-25 বছর পরে তারা জানলো যে আমরা কণ্ঠযোদ্ধা ছিলাম, মুক্তিযোদ্ধা ছিলাম। মুক্তিযুদ্ধের কণ্ঠযোদ্ধা শিল্পীদের এই অসামান্য দলিল যত্ন করে রাখায় বাংলাদেশের অকৃত্রিম বন্ধু লিয়া লেভিন 2012 সালে পান মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা। মুক্তিযুদ্ধ বাঙালি চেতনার এক আলোক সূর্য। লাখো কোটি কণ্ঠে আজও বেজে চলে কণ্ঠযোদ্ধাদের সেদিনের অম্লান আহ্বান, মুক্তির গান। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন, ঢাকা। এবারে বিজয়ের মাসে বিশেষ আয়োজন জনযুদ্ধের মুক্তিযোদ্ধা। ৭১-এর মুক্তিযুদ্ধ বাঙালি জাতির অনন্য স্মারক। লাশের ধ্বংসস্তূপ থেকে এ মাসেই উদয় হয়েছিল স্বাধীনতার সূর্য। আগুনে ছড়া সেসব দিন রাত্রির কথা সাতক্ষীরার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ কামরুজ্জামান বকুলের কাছ থেকে তুলে এনেছেন প্রতিনিধি মনিরুল ইসলাম মিনি। তখন আমাদের উঠতি বয়স, আমরা ভালো করে জানতাম যে আমাদের দেশ স্বাধীন হওয়ার দরকার আছে। আমরা সাতক্ষীরা শহরে 12-13 জন আমাদের সঙ্গী যারা আমরা ভারতে যাই। তকিপুর থেকে আমরা বিহার চাকুলিয়া ট্রেনিংয়ে যাই। ওখানে 35 দিন ট্রেনিং হওয়ার পরে আমরা ফিরে এসে দেশের ভেতরে অবস্থান করি। একটা গ্রুপ আমরা সম্মিলিতভাবে ছিলাম। আমরা থাকতাম সাতক্ষীরা থেকে 6-7 কিলোমাইল দূরে ঘোড়ায় আমাদের অবস্থান ছিল। ঘোড়ার থেকে বকচারা পর্যন্ত এ লাইনে পাঞ্জাবিরা ঢুকতো না, আমরা ওই লাইনটা কভার করতাম। আমাদের হাতে 2টো টাইম বোম আসে। প্রথমে সাতক্ষীরা ভিতরে আসি, এসপি বাংলোর পাশ দিয়ে আমরা রাস্তা ক্রস করে আমরা পলাশপল্লির ভিতরে ঢুকি। আমরা প্রথমেই চিন্তা ভাবনা করি যে পাঞ্জাবিরা ওরা অ্যান্টি পার্সোনাল একটা মাইন্ড আছে, ওরা ওই মাইন্ডটা কোথাও পুঁতে রাখছে কিনা। যে যার মতন পজিশন নিয়ে 3-4 জন পারদের রুমের ভিতরে ঢুকে দেখা যায় যে একটা থাম্বার পরে একটা লোহার প্লেট বসানো, প্লেটের পরে গোল মেশিন, লম্বা মেশিন, পরপর 7টা মেশিন সাজানো। তখন এধারে 3টি মেশিন বাদ দিয়ে থাম্বা এবং প্লেট, ওই যে মাঝখানে যে ফাঁকটা পাই, ফাঁকের ভিতরে একটা টাইম বোম ঢোকাই। ও পাশ থেকে 3টে বাদ দিয়ে ফাঁকের ভিতরে একটা টাইম বোম ঢোকাই। 2টো টাইম বোম আমরা পিন আপ করে আমরা এখান থেকে দ্রুত বেরিয়ে যাই। গিয়ে আমরা যখন পলাশপোল ওই কনক পার্ক, যেটা এখন বর্তমানে স্টেডিয়াম, ওখানে একটা ফায়ার গ্রাউন্ড ছিল, আমরা ফায়ার গ্রাউন্ডের ওখানে যাই। ধমধম করে 2টো শব্দ হয়। একবার পিছনে তাকায় দেখি সমস্ত শহরটা একদম নীল হয়ে গেছে। তখন আমরা ওখান থেকে দ্রুত রাস্তা ক্রস করে বিল দিয়ে আমরা আমাদের গন্তব্যস্থানে আমরা চলে যাই। আবার নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। ফিফা র্যাঙ্কিং এর শীর্ষে থেকেই বছর শেষ করল বেলজিয়াম, বাংলাদেশের এক ধাপ অগ্রগতি। আমাদের এবারের আয়োজন বিজয় চিহ্ন। বাংলাদেশের স্বাধীনতার জন্য দেশপ্রেমিক খেলোয়াড়দের ভূমিকা ছিল অনস্বীকার্য। ক্রিকেট ও ফুটবল খেলার মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সপক্ষে জনমত ও তহবিল গঠনের জন্য কাজ করেছে। মুক্তির বার্তা তুলে ধরা হয়েছে রাকিবুল হাসানের ক্রিকেট ব্যাট থেকে। সেই সব বিজয় চিহ্ন নিয়ে মানিক সিকদারের ভিজুয়াল রিপোর্ট।
আর এরই সাথে শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। ঝালকাঠি সুগন্ধা নদীতে লঞ্চে আগুন, দগ্ধ 65, 16 মৃতদেহ উদ্ধার, হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা। 50 বছরে যোগাযোগ ব্যবস্থায় অভাবনীয় উন্নয়ন, বদলে গেছে অবকাঠামো। রাজধানীতে নেই পর্যাপ্ত পাবলিক টয়লেট, যাত্রীদের দুর্ভোগ ছড়াচ্ছে বিভিন্ন রোগ। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সাথেই থাকুন।